আসসালামু আলাইকুম। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো ভার্ব। ভার্ব আমাদের ইংরেজি শেখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এই ভার্ব থেকে আমাদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অনেকগুলো প্রশ্ন হয়ে থাকে, সবসময় হয়ে থাকে। আর আমরা যদি ইংরেজি শিখতে চাই তারপরেও এই ভার্বের গুরুত্ব অনেক বেশি। এই জন্যই ভার্বকে বলা হয় সেন্টেন্সের প্রাণ। সো এই ভার্ব আসলে অনেক কমপ্লেক্স। এই জন্য আমাদের একটু কেয়ারফুলি ক্লাসটা করলে আমরা ভার্ব সম্পর্কে জানতে পারবো এবং আমাদের যে কোনো কাজে এটা লাগাতে পারবো, বিশেষ করে বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম বা আমাদের কথোপকথনের সময় এটা খুবই কাজে দেবে। সো আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা ভার্বকে প্রধানত দুই ভাগে ভাগ করতে পারি, একটা হলো ফাইনাইট ভার্ব আর একটা হলো নন ফাইনাইট ভার্ব। তো ফাইনাইট ভার্বকে আবার অনেক ভাগ করা যায়। আসলে আমি যে পার্ট গুলা খুবই গুরুত্বপূর্ণ, আমি জাস্ট সে পার্ট গুলা নিয়ে আলোচনা করব। ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব, আদার টাইপস অফ ভার্বস এর মধ্যে রয়েছে লিঙ্কিং ভার্ব, ডাইনামিক ভার্ব, স্টেটিভ ভার্ব, কগনেট ভার্ব, ফ্যাক্টেটিভ ভার্ব, কজেটিভ ভার্ব। এছাড়া রয়েছে প্রবলেম ভার্বস। বিভিন্ন ধরনের ভার্ব প্রবলেমেটিক থাকে, ওগুলা নিয়ে আলোচনা করব। ওগুলাও অনেক সময় অ্যাডমিশন টেস্ট বা বিভিন্ন কম্পিটিটিভ যে এক্সাম গুলো এগুলাতে প্রায় এগুলা নিয়ে কোশ্চেন করে। তো আরেকবার এটা হলো নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব খুবই বহুল প্রচলিত, এখান থেকে একটা এক্সামে যে কোনো এক্সামে আসে আমরা জানি। তো নন ফাইনাইট ভার্বকে আমরা পার্টিসিপল, জিরান্ড, ইনফিনিটিভ এই তিন ভাগে ভাগ করতে পারি। আবার পার্টিসিপলকে তিন ভাগে ভাগ করা যায়। প্রেজেন্ট পার্টিসিপল মোটামুটি সবাই জানি, পাস্ট পার্টিসিপল এন্ড পারফেক্ট পার্টিসিপল। তো আমি আজকে শুধুমাত্র এই পার্টটা নিয়ে আলোচনা করব ক্লাস ওয়ানে, আর এই পার্টটা নিয়ে আমি নেক্সট ক্লাসে আলোচনা করব। তো প্রথমে ফাইনাইট ভার্ব আর নন ফাইনাইট ভার্ব এই দুটার মধ্যে যে একটা ডিফারেন্ট আছে সেটা একটু দেখতে হবে, ঠিক আছে? তো একটু ফাইনাইট ভার্বটা দেখি। ফাইনাইট ভার্ব, যে ভার্বের টেন্স গঠনে ভূমিকা থাকে। টেন্স গঠনে কি থাকবে? এই ভার্বের টেন্স গঠনে ভূমিকা থাকবে, ভূমিকা থাকে। তাহলে ফাইনাইট ভার্ব যেটা টেন্স গঠনে ভূমিকা থাকে, আর নন ফাইনাইট ভার্ব নন ফাইনাইট ভার্ব যেটা টেন্স গঠনে ভূমিকা থাকে না। তাহলে নন ফাইনাইট ভার্বের কোনো টেন্স গঠনে ভূমিকা থাকে না, ঠিক আছে? যদি আমরা উদাহরণ দেই তাহলে আমরা স্পষ্টই বুঝতে পারবো, ঠিক আছে? তো এখানে যদি লিখি এক্সাম্পল, আই saw a flying bird। তো এখানে দেখতে পাচ্ছি দুইটা ভার্ব আছে, আমি আন্ডারলাইন করেছি। একটা হলো saw, একটা হলো flying। এখানে দুইটা ভার্ব আছে। এখন আমরা টেস্ট করব কোন ভার্বটা অ্যাকচুয়ালি এখানে টেন্স গঠনে ভূমিকা রাখতেছে আর কোনটা টেন্স গঠনে কোনো ভূমিকা নেই। এখন এটাকে যদি আমরা ফিউচার ইনডিফিনিট করি, এই টেন্সটাকে যা ফিউচার ইনডিফিনিট টেন্সে পরিণত করি, তাহলে হবে আই উইল, সটা হয়ে যাবে সি, ফিউচার ইনডিফিনিট, উইল প্লাস মূল ভার্ব বেসড ফ্রম আ ফ্লাইং বার্ড। তাহলে এখানে দেখা যাচ্ছে আই উইল সি আ ফ্লাইং বার্ড। তো এই স ভার্বটা যখন আমরা টেন্সের পরিবর্তন করেছি তখন এটা কি চেঞ্জ হয়েছে, আর দ্বিতীয় যে ভার্ব ফ্লাইং এটা ঠিক ফিউচার ইনডিফিনিটে একই রূপে রয়েছে। তাহলে আমরা বলতে পারি যে ফ্লাইং বার্ড, এই ফ্লাইং যে ভার্ব এটার কোনো টেন্স গঠনের ভূমিকা নেই, বরং এই স ভার্বটা কি যখন আমরা টেন্স গঠন করছি তখন এটা একটা ভূমিকা রাখছে, এটা উইল সি হয়ে গেছে। তাহলে এই বাক্যের ভিতরে সটা হলো ফাইনাইট ভার্ব আর ফ্লাইংটা হলো নন ফাইনাইট ভার্ব, ঠিক আছে? তো আশা করি এখন এই দুটো ভার্ব সম্পর্কে আর কোনো ভুল হবে না। তো তারপরে আজকে যে আমাদের প্রধান ইস্যু সেটা হলো নন ফাইনাইট ভার্ব। তো আমি একটু এটা ক্লিয়ার করে দিচ্ছি।
এটা আমরা নেক্সট ক্লাসে পড়বো। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হলো নন ফাইনাইট ভার্ব। তো নন ফাইনাইট ভার্বকে প্রধানত আমরা তিন ভাগে ভাগ করেছি। এক নাম্বার হলো পার্টিসিপল, পার্টিসিপল। দুই নাম্বার হলো জিরান্ড। তিন নাম্বার হলো ইনফিনিটিভ, ইনফিনিটিভ। পার্টিসিপল বাক্যে অ্যাডজেক্টিভের কাজ করে, জিরান্ড নাউনের কাজ করে, ইনফিনিটিভ নাউন অবলিক অ্যাডভার্বের কাজ করে। তাহলে পার্টিসিপল অ্যাডজেক্টিভের কাজ করে, জিরান্ড নাউনের কাজ করে, আর ইনফিনিটিভ নাউন অথবা অ্যাডভার্বের কাজ করে। তো প্রথমে আমরা আসি পার্টিসিপল। পার্টিসিপলকে আবার তিন ভাগে ভাগ করলে, রাইট? একটা হলো প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল কি? প্রেজেন্ট পার্টিসিপল, পার্টিসিপল ভার্ব 1 প্লাস আইএনজি। তারপরে পাস্ট পার্টিসিপল, এটা কি? ভার্ব 3। পারফেক্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল, এটা কি? হ্যাভিং প্লাস বি3। সাপোজ ভার্ব প্লাস আইএনজি, ফ্লাইং, তারপর ব্রেক, ব্রোকেন, তারপর হ্যাভিং, ডান, এগুলো হলো পার্টিসিপল। তো আমরা পার্টিসিপল কখন বুঝবো? আমরা ইউজুয়ালি জানি প্রেজেন্ট কন্টিনিউয়াস এর ভার্বের সাথে আইএনজি থাকে, আবার প্রেজেন্ট পারফেক্ট বা যে কোনো পারফেক্ট টেন্সে ভার্বের পাস্ট পার্টিসিপল থাকে, ঠিক আছে? তো আমরা যখন দেখব এই কোনো আইএনজির আগে ইউজুয়ালি কোনো সাহায্যকারী ভার্ব নাই, একা একই আইএনজি যুক্ত আছে, তখন সেটা যদি অ্যাডজেক্টিভের কাজ করে তখন সেটা বুঝে নেব এটা পার্টিসিপল। ঠিক এইভাবে যখন বি3 এর আগে হ্যাভ, হ্যাজ, হ্যাড, উইল হ্যাভ ইত্যাদি থাকবে না, এটা আলাদাভাবে থাকবে, তখন এটাকেও পার্টিসিপল বুঝে নেব, ঠিক আছে? তো এখন আসা যাক বাক্যে উদাহরণ দিব যেগুলা পার্টিসিপল কিভাবে অ্যাডজেক্টিভের কাজ করে, ঠিক আছে? তো প্রেজেন্ট পার্টিসিপল কিভাবে অ্যাডজেক্টিভের কাজ করে। এখন অ্যাডজেক্টিভ কি এটা আমাদের বুঝতে হবে। অ্যাডজেক্টিভ হলো ওই ওয়ার্ড যেগুলো নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে। তো এখন দেখবো যদি কোনো পার্টিসিপল কোনো নাউনকে মডিফাই করে, নাউনের দোষ, গুণ ইত্যাদি প্রকাশ করে, সেটি হবে অ্যাডজেক্টিভ। আচ্ছা, একটু লক্ষ্য করি। আই স ফ্লাইং বার্ড। তো এইখানে আই স ফ্লাইং বার্ড, এখানে বার্ড নাউন আর ফ্লাইং এটা প্রেজেন্ট পার্টিসিপল, কারণ এখানে অ্যাডজেক্টিভের কাজ কি? নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে। তো এখানে এই ফ্লাইংটা পাখির যে অবস্থা, কন্ডিশন, সেটা প্রকাশ করছে, রাইট? কিরকম পাখি? উড়ন্ত পাখি, পাখিটা উড়ন্ত অবস্থায় ছিল, তাই এখানে ফ্লাইংটা হলো পার্টিসিপল। এখন আসি ফার্স্ট পার্টিসিপল নিয়ে। ফার্স্ট পার্টিসিপল যদি লিখি আই স আ ব্রোকেন চেয়ার, আই স ব্রোকেন চেয়ার, তাহলে এই ব্রোকেন এর আগে কোনো হ্যাভ, হ্যাজ, হ্যাড নেই, তার মানে এটা পার্টিসিপল। আর একটু ক্লিয়ার যদি বুঝতে চাই তাহলে যদি আমরা এটাকে মডিফাই করে দেখেন, ব্রোকেন চেয়ার, চেয়ারের অবস্থাটা কি? ভাঙা, তাহলে আমি একটা ভাঙা চেয়ার দেখলাম, আই মিন এই ব্রোকেনটা চেয়ারের যে অবস্থা বা কন্ডিশন বা স্টেট, এটাকে মডিফাই করছে, দ্যাটস ওয়াই এখানে ব্রোকেনটা পার্টিসিপল, এটা অ্যাডজেক্টিভের কাজ করতেছে, রাইট? আচ্ছা, ঠিক আছে। আমরা এখন আসি একটু ইনফিনিটিভ নিয়ে, জিরান্ট আর প্রেজেন্ট পার্টিসিপল নিয়ে আবার আলোচনা করব, কারণ এই দুইটা নিয়ে অনেক কনফিউশন থাকে। তো আগে ইনফিনিটিভ নিয়ে আলোচনা করব, তারপরে আমরা জিরান্ট পার্টিসিপল অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল নিয়ে আবার একটু কম্পেয়ার করে আলোচনা করব, যাতে বুঝতে সুবিধা হয়। তো আসি ইনফিনিটিভ। ইনফিনিটিভ,
ইনফিনিটিভ কি 2 প্লাস b1, ইউজুয়ালি এটা বহুল প্রচলিত 2 প্লাস b1, যেমন to walk, to swim, etc. তো এই ইনফিনিটিভটা কিসের কাজ করে? আমি বলছিলাম ইনফিনিটিভটা নাউনের কাজ করতে পারে অথবা বাক্যে অ্যাডভার্বের কাজ করতে পারে। এখন এটা কিভাবে কাজ করে নাউন বা অ্যাডভার্বের একটু আমরা দেখতে ট্রাই করব। তো এখন যদি আমি লিখি টু ওয়াক ইজ আ গুড হ্যাবিট, তো টু ওয়াক ইজ আ গুড হ্যাবিট, এখানে টু ওয়াক এই শব্দটা সাবজেক্টের জায়গায় বসেছে। তো আমরা জানি যে সাবজেক্টের জায়গায় যদি কোনো কিছু বসে সেটা নাউন অথবা নাউন ইকুইভ্যালেন্ট, নাউনের সমমান কিছু বসে। যেহেতু এটা টু ওয়ার্ক নাউনের অর্থাৎ সাবজেক্টের জায়গায় বসেছে, এই জন্য এটা এখানে ইনফিনিটিভটা নাউনের কাজ করতেছে, নাউনের কাজ করতেছে, রাইট? এখন যদি আরেকটা উদাহরণ দেই, আই ওয়েন্ট টু ঢাকা to buy a computer. I went to Dhaka to buy a computer. তো এখানে টু প্লাস b1 এটা ইনফিনিটিভ। এখন এই ইনফিনিটিভ এখানে কিসের কাজ করতেছে? অ্যাডভার্বের কাজ করতেছে, অ্যাডভার্বের কাজ করতেছে। কিভাবে? আমরা যদি ভার্বকে কোথায়, কিভাবে, কেন ইত্যাদি দ্বারা প্রশ্ন করি, আর যদি সেটার উত্তর মিলে তাহলে সেটা হবে অ্যাডভার্ব। তাহলে আমি ঢাকা গিয়েছিলাম, কেন গিয়েছিলাম? টু বাই আ কম্পিউটার, একটা কম্পিউটার কেনার উদ্দেশ্যে। তাহলে এখানে কেন গিয়েছিলামের যে প্রশ্নটার অ্যান্সার এখানে আছে টু বাই আ কম্পিউটার। এই জন্য যেহেতু কেনর উত্তর দিয়েছে তাই এখানে টু বাই ইনফিনিটিভটা অ্যাডভার্বের কাজ করতেছে। তাহলে আমরা দেখতে পেলাম কিভাবে ইনফিনিটিভ একটা বাক্যের নাউনের কাজ করতে পারে এবং অ্যাডভার্বের কাজ করতে পারে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হলো জিরান্ড অ্যান্ড পার্টিসিপল, আই মিন প্রেজেন্ট পার্টিসিপল। তো জিরান্ড আমি অলরেডি বলেছি, জিরান্ড মানে কি? জিরান্ডের যে রূপ সেটা হলো ভার্ব ওয়ান প্লাস আইএনজি, আর প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল এটাও ভার্ব ওয়ান প্লাস আইএনজি। এখন এই দুইটার ভিতরে আমাদের কনফিউশন সৃষ্টি হয়ে যায় অনেক সময় যে কোনটা জিরান্ড কোনটা পার্টিসিপল, ঠিক আছে? তো যেহেতু দুইটার রূপ একই, এই জন্য মূলত আমাদের কনফিউশন। তো আমাদের এখন এই জিরান্ড এটা কাজ করে বা ফাংশন করে নাউন হিসেবে, এটা একটা পয়েন্ট যেটা মনে রাখতে হবে। আর পার্টিসিপল অ্যাডজেক্টিভ হিসেবে, তাহলে আমাদের বুঝতে হবে যে নাউন কোথায় কোথায় বসতে পারে আর অ্যাডজেক্টিভ কাকে বলে, আর অ্যাডজেক্টিভের পসিবল জায়গাগুলো কোথায় কোথায়। তো যদি আমরা এই দুইটা একটু ভালো করে বুঝতে পারি তাহলে কোনটা পার্টিসিপল কোনটা জিরান্ড সেটা আমরা সহজেই আইডেন্টিফাই করতে পারবো, এটা ডিটেক্ট করতে পারবো। ক্লিয়ার? তো আমরা দেখি এবার এক মিনিট, জিরান্ড কোথায় কোথায় বসতে পারে। যেহেতু জিরান্ড নাউনের ফাংশন করতেছে তাহলে নাউন যেখানে যেখানে বসতে পারে জিরান্ড ওইখানে বসতে পারে। তাহলে পজিশন অফ নাউন যদি আমরা লিখি, পজিশনস অফ নাউন ইন আ সেন্টেন্স, ইন আ সেন্টেন্স, তাহলে একটা বাক্যের কোথায় কোথায় নাউন অবস্থান করতে পারে। এক নম্বর সাবজেক্টের জায়গায়, কোথায়? সাবজেক্ট হিসেবে নাউন বসতে পারে। দুই নাম্বার অবজেক্ট হিসেবে নাউন বসতে পারে। তিন নাম্বার সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে নাউন বসতে পারে। চার নাম্বার কোথায় বসতে পারে? প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে, প্রিপোজিশন বা প্রেপোজিশন এর অবজেক্ট হিসেবে, রাইট? তারপরে হতে পারে পসেসিভ কেসের পরে, পসেসিভ কেস এর পরে নাউন বসতে পারে।
নাউন বসে। তাহলে আমরা যদি কোনো ভার্ব প্লাস আইএনজি সাবজেক্টের জায়গায়, অবজেক্টের জায়গায়, সাবজেক্ট কমপ্লিমেন্টের জায়গায়, সাবজেক্ট কমপ্লিমেন্ট অবশ্য নাউন হতে পারে বা অ্যাডজেক্টিভ হতে পারে, দুইটা কিভাবে ভিন্ন আমি দেখাবো। এখানে পেতে পারি আমরা জিরান্ট বা পার্টিসিপল দুটাই প্রেপোজিশনের অবজেক্ট হিসেবে, অর্থাৎ প্রেপোজিশনের পরে যদি কোনো ভার্ব প্লাস আইএনজি থাকে তাহলে এটা নাউন হবে, এই জায়গায় যদি থাকে নাউন হবে, এই জায়গায় থাকলে নাউন হবে, এই জায়গায় থাকলে নাউন হবে। এখন কনফিউশন হলো যে সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে নাউন অথবা অ্যাডজেক্টিভ দুটাই বসতে পারে। তো এই বিষয়টা আমাদের একটু বিভিন্ন টেকনিক খাটিয়ে আমরা এটা বের করে ফেলবো ইনশাআল্লাহ। তো আমরা এখন কিছু উদাহরণ দেখি, তাহলে বুঝতে পারবো। এগুলো আশা করি আপনারা নোট ডাউন করে নেবেন। তো ওগুলো মুছে দিচ্ছি। এখন সাবজেক্ট হিসেবে যদি কোনো ভার্ব প্লাস আইএনজি হয় সেটা হবে gerund। smoking cigarettes is a bad habit। তো এটা একটা বাক্য। আরেকটা থাকলো এইভাবে, স্মোকিং cigarettes are not good for health। তো এখানে দুইটা বাক্য আছে। এখন সাবজেক্টের জায়গায় স্মোকিং সিগারেটস, এখানে আছে স্মোকিং সিগারেটস। তো এখানে আছে ইজ, এখানে আছে আর। তো সাবজেক্টের জায়গায় যদি ভার্ব প্লাস আইএনজি প্লাস অন্য কোনো নাউন থাকে, সেটা যদি বহুবচন হয় বা প্লুরাল হয়, তারপরে যদি যে সাবজেক্টটা এটা সিঙ্গুলার হয়, এই ভার্বটা যদি সিঙ্গুলার হয় তাহলে সবসময় এটা জিরান্ট, জিরান্ট বা নাউন হিসেবে কাজ করবে। এখন দেখেন এইখানেও ভার্ব প্লাস আইএনজি আছে সাবজেক্টের জায়গায়, কিন্তু এখানে সিগারেটস এরপর আর দেওয়া আছে, এখানে ভার্বটা বহুবচন দেওয়া আছে। এখন বুঝতে হবে যে আপনাকে সিগারেটটাকে এখানে মেইন ফোকাস করতেছে বা সাবজেক্ট হিসেবে নিয়েছে, তাই এখানে আর হয়ে গেছে, এখানে জিরান্ট এটা আর জিরান্ট নেই। এখন এখানে সেটা হয়ে যাবে পার্টিসিপল, পার্টিসিপল, অর্থাৎ এখানে স্মোকিংটা অ্যাডজেক্টিভের কাজ করতেছে। অর্থাৎ সাবজেক্টের জায়গায় একটু খেয়াল করে শুনুন, সাবজেক্টের জায়গায় যদি কোনো ভার্ব প্লাস আইএনজি থাকে এবং তার সাথে যদি কোনো নাউন থাকে, সেটা হতে পারে একবচন বা বহুবচন। যদি বহুবচন হয়, যদি ভার্বটা একবচন থাকে তাহলে আপনি সেটাকে জিরান্ট ধরে নেবেন। আর যদি ভার্বটা একবচন বা বহুবচন যাই হোক, তো সরি, ভার্বটা যদি বহুবচন হয়ে থাকে কিন্তু তারপরে যদি ভার্বটা প্লুরাল হয়ে থাকে তাহলে সেটাকে পার্টিসিপল ধরে নেবেন। আশা করি সাবজেক্টের জায়গায় আর কোনো সমস্যা নেই। আচ্ছা, এবার আসি আমরা অবজেক্টের জায়গায়। এখন আমরা জানি যে অবজেক্টের জায়গায় যদি কোনো ভার্ব প্লাস আইএনজি বসে সেটা অবশ্যই নাউন হবে, কারণ অবজেক্ট সবসময় নাউন বা নাউন ইকুইভ্যালেন্ট বা প্রোনাউন হয়ে থাকে। যদি আমরা বলি এখন হি লাভস টিচিং, হি লাভস টিচিং, হি লাইকস সুইমিং। তো এখানে আমি দুইটা বাক্য লিখেছি, একটা হলো হি লাভস টিচিং, হি লাইকস সুইমিং। তো এখানে এটা অবজেক্ট নাকি অন্য কিছু, এটা আমরা কিভাবে বুঝতে পারবো? তো আমরা জানি ভার্বকে যদি, আগে একবার আমি একটা ক্লাসে বলেছিলাম, ভার্বকে যদি কি বা কাকে, ভার্বকে যদি কি বা কাকে, অর্থাৎ হোয়াট অবলিক হুম দ্বারা প্রশ্ন করা হয় আর যদি উত্তর আমাদের আসে তাহলে এটা অবশ্যই অবজেক্ট। তাহলে হি লাভস টিচিং, সে কি ভালোবাসে? সে শিক্ষকতা ভালোবাসে। হি লাইকস সুইমিং, সে কি পছন্দ করে? সে সাঁতার কাটতে পছন্দ করে। তাহলে যেহেতু এখানে উত্তরগুলা মিলেছে, তাই এই দুইটা এখানে জিরান্ট, এগুলা নাউনের কাজ করতেছে, কারণ
এগুলা অবজেক্ট এই বাক্যে। ক্লিয়ার? তাহলে অবজেক্টের জায়গায় যদি আমরা ভার্ব প্লাস আইএনজি পাই সেটা সবসময় নাউনের কাজ করবে। আর অবজেক্ট কিভাবে ফাইন্ড আউট করতে পারবো? আমরা যদি ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করি, তাহলে যদি উত্তর পাই তাহলে সেটা হবে অবজেক্ট। আর অবজেক্টের জায়গায় যদি ভার্ব প্লাস আইএনজি থাকে ডেফিনেটলি সেটা জিরান্ট হবে, রাইট? আচ্ছা, তাহলে আমরা এবার আসি প্রিপজিশনের অবজেক্ট, অর্থাৎ প্রিপজিশনের পর যদি কোনো ভার্ব প্লাস আইএনজি থাকে সেটা অটোমেটিক্যালি কি হবে? জিরান্ট হবে। যদি আমি বলি I am afraid of meeting her. I'm afraid of meeting her. তো এখানে of হলো প্রেপোজিশন, তারপরে কি verb 1 প্লাস ing। তাহলে এখানে verb 1 যেটা মিটিং, যেহেতু প্রেপোজিশনের অবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে তাই এটা জিরান্ট। এটা জিরান্ট নাউনের কাজ, ঠিক আছে? এরকম প্রিপজিশনের পরে যদি কোনো ভার্ব প্লাস আইএনজি দেখেন তাহলে সেটাকে জিরান্ট হিসেবে কনসিডার করবেন। আচ্ছা, এবার আসি আমরা কমপ্লিমেন্ট হিসেবে। কমপ্লিমেন্ট আমরা বলেছিলাম কমপ্লিমেন্টস হিসেবে, সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে অ্যাডজেক্টিভ বসতে পারে, আবার জিরান্টও বসতে পারে। তো এখানে একটু আমাদের জন্য কোনটা জিরান্ট কোনটা পার্টিসিপল এটা ফাইন্ড আউট করতে একটু কনফিউশন হয়ে যায়। তো আজকে দেখি কনফিউশনটা দূর করা যায় কিনা কিছু ট্রিক্স এর মাধ্যমে। যদি বলি মাই এক্সাম্পল job is teaching, my job is teaching, আমার যে কাজ সেটা হলো শিক্ষা দেওয়া। তো আমরা জানি যে ইউজুয়ালি যদি কোনো কিছু নাউন হয়, নাউনকে ইউজুয়ালি অ্যাডজেক্টিভ মডিফাই করে, আবার অ্যাডজেক্টিভকে অ্যাডভার্ব মডিফাই করতে পারে, আর অ্যাডভার্ব নাউন বা প্রোনাউনকে মডিফাই করে না। অর্থাৎ নাউন বা প্রোনাউন ছাড়া অন্য কোনো পার্টস অফ স্পিচকে ইউজুয়ালি অ্যাডভার্ব মডিফাই করে থাকে। তো যদি এটা আমাদের নাউন হয় অর্থাৎ জিরান্ট হয়, জিরান্টের কাজ কি? নাউনের ফাংশন করে, তাহলে এখানে অ্যাডভার্ব যদি বসাই তাহলে অ্যাডভার্ব কি এটাকে মডিফাই করতে পারবে না যদি এটা জিরান্ট হয়। আর যদি এটা আমাদের পার্টিসিপল হয় অর্থাৎ অ্যাডজেক্টিভ, তাহলে কি অ্যাডভার্ব মডিফাই করতে পারবে। মাই জব ইজ টিচিং, আমরা যদি এখানে ভেরি টিচিং দেই, ভেরি টিচিং, তাহলে কি হচ্ছে? হচ্ছে না, এটা অ্যাপ্লাই করা যাচ্ছে না অ্যাডভার্ব টিচিং এর আগে, তাই এটা জিরান্ট। তাই এখানে এটা কি হবে? জিরান্ট হবে, রাইট? এটা হয়ে যাবে জিরান্ট। এখন যদি আরেকটা উদাহরণ দেই আমরা এখানে, আচ্ছা এটা দ্য স্টোরি, দেখতে পাচ্ছেন দ্য স্টোরি ইজ ইন্টারেস্টিং, ইন্টারেস্টিং, দ্য স্টোরি ইজ ইন্টারেস্টিং, তাহলে দ্য স্টোরি ইজ ইন্টারেস্টিং। তাহলে যদি আমরা এইটা আগে ভেরি ইউজ করি তাহলে ভেরি ইন্টারেস্টিং, তাহলে ভেরি ইন্টারেস্টিং, তাহলে কি হইতেছে এখানে? এখানে এটা পার্টিসিপল, কারণ কি এটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতেছে, দ্যাটস ওয়াই উই ক্যান অ্যাপ্লাই ভেরি বিফোর দিস ওয়ার্ড। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। তো এইভাবে একটু ট্রিক করবেন, ট্রিক করে মানে কোনটা কমপ্লিমেন্ট হিসেবে, কোনটা অ্যাডজেক্টিভ বা কোনটা প্রেজেন্ট পার্টিসিপল বা কোনটা জিরান্ট, তাহলে বের করতে পারবেন আশা করি। তো আরেকটা বিষয় নিয়ে একটু আলাপ করি। অনেক সময় দেখা যায় যে একটা ফ্রেজ থাকে, যেমন রিচিং হোম হি ফাউন্ড হিজ মাদার সিক। এই রিসিং অনেক সময় বলা হয় যে এখানে রিসিংটা জিরান্ট না পার্টিসিপল। তো এইভাবে যদি দুইটা ক্লজ থাকে, তো আগের ক্লজে যদি এরকম ভার্ব প্লাস আইএনজি থাকে তবে এটা সবসময় পার্টিসিপল হয়। এটা কি হয়? পার্টিসিপল। মনে রাখবেন এটা সবসময় পার্টিসিপল হবে। যদি
এরকম দুইটা ক্লজ থেকে আগে যে ফ্রেজটার সাথে আইএনজি থাকে এটা সবসময় পার্টিসিপল হবে। ঠিক আছে? তো এই বিষয়গুলো যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমরা কোনটা জিরান, কোনটা পার্টিসিপল, কোনটা ইনফিনিটিভ, তাহলে আমরা সহজেই বুঝতে পারবো। তাহলে আজকের আলোচনার যে মূল বিষয় ছিল সেটা হলো নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব আমরা কিভাবে শিখবো? যদি ভার্বের তিন ধরনের এটা হয়ে থাকে, একটা হলো পার্টিসিপল জেরান্ট, ইনফিনিটিভ। ইনফিনিটিভ চেনা খুবই সোজা, টু প্লাস বি ওয়ান, এটা সাবজেক্ট হিসেবে বসে, এটা হবে নাউন। আবার এটা অ্যাডভার্ব হিসেবে কাজ করতে পারে যদি আমরা ভার্বকে কোথায়, কেন ইত্যাদি দ্বারা প্রশ্ন করি, যদি উত্তর পাই তাহলে সেটা হবে অ্যাডভার্ব। আর জেরান্ট পার্টিসিপল নিয়ে যে কনফিউশন ছিল, যেহেতু দুইটাই বিশেষ করে প্রেজেন্ট পার্টিসিপল আর জেরান্ট, এটাও মনে হয় আমাদের আজকে কনফিউশনটা দূর হয়ে গেছে। তো আমি নেক্সট ক্লাসে যেটা করব, ভার্বের যে ফাইনাইট ভার্ব নিয়ে ডিটেইলস কথা বলবো। ওই ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আশা করি ওই ক্লাসটা আপনারা দেখবেন আর আপনারা উপকৃত হবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।